রাত নামলেই দখল করে শহরটিকে একদল মনস্টার। কেউ যদি বাইরে থাকে তাকে ছিঁড়ে খুঁড়ে খায়, আর কেউ যদি ভেতরে থাকে মানে বাড়ির ভেতরে তাকে ভুলিয়ে ভালিয়ে বাইরে আনার চেষ্টা করে। আজ আমি এক্সপ্লেন করব ফ্রম সিরিজের সিজন 1 এর 9 আর 10 নম্বর এপিসোড। এর আগে আমি 1 থেকে 8 পর্যন্ত 8টা এপিসোড এক্সপ্লেন করে দিয়েছি। আজ আমি লাস্ট দুটো এপিসোড এক্সপ্লেন করব, এরপর একসাথে কম্পাইল করে পুরো সিজনটাই আপলোড করে দেব যাতে তোমাদের দেখতে সুবিধে হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করি। 9 নম্বর এপিসোডের শুরুতে দেখি বয়েড আর সারা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। তালিসমান পাথর বয়েড যেখানে পেয়েছিল সেখানে এসে দাঁড়ায় আর বলে এখানেই আজ রাতটা কাটাবো। যদিও তখনও অন্ধকার হতে অনেক দেরি ছিল, সারা তা বললে বয়েড জানায় এর পরে আর আমি চিনি না রাস্তা, তাই পরের দিন সকাল ছাড়া আমরা এখান থেকে বেরোবো না। ডায়নারে মিসেস চ্যাং আর কেনি দুজনে মিলে কথা বলছিল, যেখানে কেনি জানায় জিম আর জেড খুব তৎপরতার সাথে রেডিও তৈরির ব্যবস্থা করছে, তাহলে তাড়াতাড়ি আমরা বাইরের কন্ট্যাক্ট করতে পারবো। তা শুনে মিসেস চ্যাং বলে তুমি ওদের ঝামেলার মধ্যে থাকবে না, তুমি এখানের বেস্ট শেরিফ হয়ে দেখাবে। আর এখন সন্ধে নেমেই এসেছে, তুমি বেল নিয়ে সবাইকে ঘরে ঢোকার অ্যালার্ম দিতে বেরিয়ে যাও। এরপর সবাই কলোনি হাউসের কাজ শেষ করে যে যার বাড়ি ফিরতে থাকে। যারা কলোনি হাউসে থাকতো তারা পুলিশ স্টেশনে শিফট করে শোয়ার জন্য। পুলিশ স্টেশনে ঢোকার সময় একটা ছেলে খুবই টেনশনে ছিল। ডোনা ওকে জানতে চাওয়ায় সে বলে আজ আমি খুব টায়ার্ড, তাই ডোনা বলে ওকে এনাফ রেস্ট নিতে। অন্যদিকে তাবিথা রাতে ডিনার করার জন্য যখন বেসমেন্ট থেকে ওপরে যাচ্ছিল, ওর যেন কিছুতেই সিঁড়ি শেষ হচ্ছিল না। চারিদিকে সিঁড়িতে খেলনা ছড়ানো ছিল। এই সিনটা তোমরা একটু মনে রাখবে, পরে এর এক্সপ্লেনেশন দিতে কাজে লাগবে। এরপর ও অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখতে থাকে, যা দেখে হঠাৎ ওর ঘুম ভেঙে যায়। আসলে ও পুরোটাই স্বপ্নই দেখছিল। সকালে উঠে পুলিশ স্টেশনে একটা মেয়ে খুব জোরে চিৎকার করে, যে কারণে ডোনার ঘুম ভেঙে উঠে দেখে যে ছেলেটা পুলিশ স্টেশনে ঢোকার সময় বলেছিল খুব টায়ার্ড, সে সুইসাইড করে নিয়েছে। যা দেখে ডোনা খুব শক পেয়ে যায়। কলোনি হাউসে জিম যখন কেনিকে কি কি জিনিস লাগবে বলছিল, ডোনা এসে ভীষণ মেজাজ দেখাতে থাকে। জিমরা ওই ছেলেটার কথা জিজ্ঞাসা করলে ডোনা জানায় সে আর কখনোই ফিরে আসবে না। অন্যদিকে ফাতিমা আর এলিস বাড়ি ফিরে গেলে ওদের রিলেশনশিপ নিয়ে কি হবে সেই ব্যাপারে চিন্তা করছিল। আসলে ওরা এখানে আসার পর অনেকটা সময় একসাথে কাটিয়েছে, তারপর বাড়ি ফিরে গেলে তা কি সব একই রকম থাকবে সেই নিয়ে ওদের চিন্তা ভাবনা চলছে। অন্যদিকে বয়েড আর সারা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার সময় সারা বয়েডকে জিজ্ঞাসা করে যদি এইভাবে আমরা এগিয়ে যেতে যেতে আবার ওই টাউনেই ফিরে যাই তাহলে কি হবে, কারণ ওই টাউনের সমস্ত রাস্তা গোল গোল ঘুরে ওই টাউনেই ফিরে আসে, তাই ওটা জঙ্গলের জন্য হবে না তা কে বলেছে। বয়েড বলে কি হবে না হবে আমরা সত্যিই জানি না, কিন্তু একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কোথায়। তখন বয়েড সারাকে আবার জিজ্ঞাসা করে ওরা যে তোমাকে বলেছিল বাড়ি পাঠিয়ে দেবে যদি তুমি ইথানকে মেরে ফেলো, তোমার কখনো মনে হয়নি ওরা মিথ্যে কথা বলছে? সারা এতে খুব হকচকিয়ে যায় আর বলতে থাকে এইসব কথা তোমরা বুঝবে না। বয়েড জোর করলে সারা বলে ওরা বলেছিল আমি যদি না মারি ইথানকে তাহলে ওরা আমার ভাইকে আমার এখানে সবাইকে মেরে ফেলবে, তাই আমি করতে বাধ্য হয়েছিলাম। তুমি এক কাজ করো না কেন, আমাকে ওই কাঠের বাক্সতে বন্দি করে রেখে দাও যাতে মনস্টাররা আমাকে খেয়ে ফেলে। বয়েড বলে তা আমি করতে পারবো না, আর ওর হাতের হ্যান্ডক্রাফট খুলে দেয় আর ওরা দুজনে মিলে এগোতে থাকে জঙ্গলের মধ্যে। কলোনি হাউসে জিম আর জেড দুজনে মিলে ব্যাটারিগুলোর কত কি চার্জ আছে দেখছিল। তাতে জেড জানায় যে ব্যাটারি আছে তাতে আমাদের কাজ হবে না, এমন ব্যবস্থা করতে হবে যাতে 2-3 সপ্তাহ এক নাগাড়ে চলতে পারে ব্যাটারিগুলো। জিম জানায় সে ব্যবস্থা আমাদেরকে গাড়ির তেল দিয়েই করতে হবে। জেড জানায় এইভাবে কাজ চলতে পারে না, গাড়ির তেল আমাদের কতটুকু আছে, আমরা কোনোভাবেই এই টাওয়ার হয়তো রেডি করতে পারবো না। জিম তাতে রেগে যায় আর বলে তুমি এত ডিমোটিভেট হচ্ছ কেন, তুমি এক কাজ করো বাইরে গিয়ে গাঁজা খাও শুধু। তখন জেড জানায় তুমি ভিক্টরকে দেখেছো? জিম বলে তুমি ভিক্টর আর ওই সিম্বল ছাড়া আর যদি কিছু বলার থাকে বলো। অন্যদিকে ডোনাকে কেনি কাঠের ব্যাপারে বলতে গেলে ও খুব রেগে যায় আর বলতে থাকে তোমার কাঠ চাই তো? যেখানে ব্যাটারি লাগানো ছিল ওখানেই কুড়ুল দিয়ে কাঠ কাটতে শুরু করে আর বলে আমরা তো আর কিছুদিন পরেই বাড়ি চলে যাব, তাহলে এই কাঠের কি হবে? আসলে এরিক মারা যাওয়ার জন্য ওর মনের মধ্যে গভীর ক্ষোভ তৈরি হয়েছিল, যা ও এইভাবেই বের করছিল। বয়েড আর সারা দুজনে মিলে গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। বয়েড গাছের মধ্যে মার্ক করতে করতে এগোচ্ছিল। হঠাৎ সারা বলে কোনো কিছুর আওয়াজ শুনতে পাচ্ছি। আসলে কাছে কাছে ঘষা লাগার একটা আওয়াজ আসছিল। ওই আওয়াজ শুনে ওরা সামনে এগোতে থাকলে একটা বটল ট্রি ওদের চোখে পড়ে। ওর সামনে গেলে বটলগুলোর মধ্যে দেখে বয়েড কিছু একটা আছে, যা দেখার জন্য ও লাঠি দিয়ে বটল পাড়তে গিয়েছিল। সেই সময় সারার কানে কিছু একটা আওয়াজ আসতে থাকে আর ওর মধ্যে খিচুনি শুরু হয়। ডোনা মনের দুঃখে ড্রিঙ্ক করার জন্য বারে আসে, ওর পেছন পেছন কেনিও আসে আর বারটেন্ডারকে বলে আমাদেরকে একটু একা থাকতে দাও। কেনি বলতে থাকে বারবার ডোনাকে আমরা যে এক্সপেরিমেন্ট করছি হয়তো এই টাওয়ার কাজ করে যাবে, আমরা ফেরত যেতে পারবো। ডোনা আরো দুঃখ পেয়ে চিৎকার করে বলতে থাকে ওকে তুমি কখনো ভেবে দেখেছো এই যে তোমরা টাওয়ার
বসাচ্ছ, যা যা তোমরা করছো তাতে মানুষের মনে আশা জেগেছে আমরা হয়তো বাড়ি ফিরে যেতে পারবো, কিন্তু এই আশা যদি পূরণ না হয় তাহলে ওরা একে একে যদি সুইসাইড করতে শুরু করে তখন কোথায় যাবে? এটা পাড়ার মোড়ের কোনো ড্রয়িং কম্পিটিশন না, হারলে হারলাম জিতলে জিতলাম। এখান থেকে বেরোনোর জন্য আমরা যে চেষ্টা করে যাচ্ছি অবশ্যই ভালো, কিন্তু এর হারটা আমাদেরকে মেনে নিতে হবে, আমাদের সবাইকেই মেনে নিতে হবে। কেনি তাও বলতে থাকে, আমি জানি তুমি এরিকের জন্য দুঃখ পেয়ে আছো, কিন্তু তোমাকে সামলে উঠতে হবে, আমাদের কলোনি হাউসের সবাইকে তোমাকেই সামলাতে হবে। ডোনা বলে, আজকের দিনের জন্য আমাকে ছেড়ে দাও, কাল থেকে আমি আমার নিজের রূপে আবার ফিরে আসবো। তাই কেনি এবার চুপ করে যায়। কেনি সন্ধে নামার আগে ঘন্টা নিয়ে সবাইকে আগাম জানাতে থাকে। সে সময় ক্রিস্টিকে দেখেও, যে খুব ভেঙে পড়েছিল এরিক মারা যাওয়ায়। আসলে এরিক ক্রিস্টিরও বন্ধু ছিল। ক্রিস্টি জানায় এরিকের প্রচন্ড পেটে গন্ডগোল হতো, তাই ও মাঝে মধ্যেই আমার কাছে আসতো আর আমাকে আশা জাগাতো একদিন নিশ্চয়ই আমরা এখান থেকে ফেরত যাব। কিন্তু আজ ওই সুইসাইড করে নিল, হঠাৎ আমাদের ছেড়ে চলে গেল। এটা কেন কে জানে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কেনি বলে, এরিক হয়তো তোমাদের খুব ক্লোজ হবে, কিন্তু ও তো চলে গেছে, এখন ওর নিয়ে ভাবনা চিন্তা করে লাভ কি? আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, আর আমরা জানি টাওয়ার নিশ্চয়ই তৈরি হবে, আমরা নিশ্চয়ই বাড়ি ফিরে যেতে পারবো। ক্রিস্টি তখন বলে, যদি আমরা নাও যেতে পারি, তুমি যদি খুব ভেঙে পড়ো, তুমি প্লিজ আমার কাছে এসো, কিন্তু একা একা কোনো ডিসিশন নিয়ে নিও না। অন্যদিকে জেড কেনির বাড়িতে কেনির মায়ের সামনে খুব গজগজ করতে থাকে আর বলে, ওই একটা 2 টাকার ইঞ্জিনিয়ার জেডকে অপমান করে আর বলে জেড ছাড়া ও একা একাই টাওয়ার বানিয়ে নেবে। আমিও দেখছি কিভাবে টাওয়ার বানাতে পারে, আমি ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে নাকি? ব্যাটারি ছাড়া কারেন্ট কোথা থেকে পায় আমিও দেখবো। যা শুনে মিসেস চ্যাং খুব রেগে যায় ওর ওপর আর বলতে থাকে, তুমি বড্ড বেশি কমপ্লেন করো, কোনো হেল্পে তো লাগো না, নিজের বড়াই করো আর কমপ্লেন করতে থাকো। তোমার কারেন্ট চাই তো এ নাও, দিয়ে নিজে একটা সুইচ টিপতে থাকে আর বন্ধ করতে থাকে। যা শুনে জেডের কিছু একটা মাথায় আইডিয়া আসে আর বলে, আমিই পারবো এই কাজটা করতে। জিম বাড়ি ফিরে এলে জুলি ওকে জিজ্ঞাসা করতে থাকে, তোমার কাজের কি খবর, টাওয়ার কি তৈরি হয়ে গেছে? জিম জানায় হয়েই এসেছে, আরো কিছুদিন লাগবে। তা শুনে জুলি বলে, তুমি এখনো পর্যন্ত মিথ্যে কথা বলতে পারো না। যাই হোক, এখানে এসে আমাদের একটা লাভ হয়েছে, যা ইথান আমাদেরকে আজ বলছিল। আমরা বাড়িতে একদম কথাবার্তা বলতাম না, এখানে এসে আমরা কথাবার্তা বলা নিজেদের মধ্যে শুরু করলাম, নিজেরা আড্ডা মারতেও শুরু করলাম। এটা একটা ভালো দিক হয়েছে। তাহলে চলো দুজনে মিলে গর্তটা আরো খুঁড়ে নিই। তাবিথা গর্ত খুঁড়ছিল আর জুলি ওই গর্ত থেকে যে মাটি বেরোচ্ছিল সেগুলো বাইরে এনে ফেলছিল, যাতে জিম ওদের হেল্প করতে লেগে যায় কাজে। এবার আমরা বয়েড আর সারাকে দেখি, যেখানে খিচুনি এসে সারা অজ্ঞান হয়ে যাওয়ার পর বয়েড ক্যাম্প খাটিয়ে একটা ক্যাম্পের মধ্যে ছিল। সারার জ্ঞান আসলে সারা বলতে থাকে, আমি যে আওয়াজ শুনেছিলাম সে আমাকে বলে যাচ্ছিল বারবার, আমাদের এখানে আসা একদম উচিত হয়নি, আমাদের এক্ষুনি ফিরে যাওয়া উচিত। আর জানায় সারাকে, মিস্টার জুগাড়ুকে বলো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেন বেরিয়ে যায়। এই সময় ওদের টেন্টে কেউ একটা আক্রমণ করে আর ওদেরকে বাইরে থেকে কেউ যেন ভীষণভাবে ধাক্কা মারতে থাকে, যা দেখে সারা খুব ভয় পেয়ে যায় আর বারবার বলতে থাকে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। বয়েড ওকে সান্ত্বনা দেয় আর বলে, সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা ঠিক আছি, তুমি শান্ত থাকো। একটা সময় ওই ঝড়ঝাপটা বন্ধ হয়ে যায় আর একটা হুইসেলের আওয়াজ আসতে থাকে। একটা আলো ওরা দেখতে পায়, বারবার যেন চক্কর কাটছিল আলোটা। অন্যদিকে জিম আর তাবিথা যে গর্ত খুঁড়ছিল, তাবিথা দেখে ওর কোদালটা কোনো একটা মেটালে গিয়ে ধাক্কা লাগছে। আর এখানেই 9 নম্বর এপিসোড শেষ হয়। আমি এই সিরিজটা পুরো এক্সপ্লেন করা হলে একসাথে কম্পাইল করে আপলোড করে দেব, তোমরা যদি চাও পুরোটা একসাথে দেখে নিতে পারো। তাছাড়া তোমাদের কেমন লাগছে সিরিজটা অবশ্যই জানিও কমেন্টে, আমি প্রত্যেকটা কমেন্ট চেক করি, রিপ্লাইও করি। তোমাদের যদি মনে হয় সিজন 2টা এইভাবে ভাগ ভাগ করে না এক্সপ্লেন করে একসাথে এক্সপ্লেন করলে সুবিধে হয়, তাও আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তা করার চেষ্টা করব। তাহলে চলো নেক্সট এপিসোড শুরু করি। 10 নম্বর এপিসোডের শুরুতে দেখি সকালবেলায় জিমের বাড়িতে হঠাৎ জেড এসে দরজা পেটাতে শুরু করে। ভয় পেয়ে সবাই দরজা খুললে ও ঝড়ের গতিতে বাড়িতে ঢুকে এক্সপ্লেন করতে শুরু করে, আমাদের এখানে যা আছে সবগুলোই নকল, আমরা যে কারেন্টটা পাচ্ছি তা আপাত দৃষ্টিতে ওয়্যার না থাকলেও, কারেন্ট পাওয়ার কথা না থাকলেও তাও তো পাচ্ছি, কিভাবে পাচ্ছি? তারপর একটা ল্যাম্প নিয়ে তার মধ্যে হেয়ার ড্রায়ারের থেকে প্লাগ খুলে তার দুটো তার ওই ল্যাম্পের মধ্যে ঢুকিয়ে দেখে আলোও জ্বলছে, তার সাথে সাথে হেয়ার ড্রায়ারও জ্বলছে। যা দেখে জিম বলতে থাকে, আমরা এভাবেই কারেন্ট নিয়ে ব্যাটারিগুলোকেও চার্জ করতে পারবো। যা শুনে জিমও খুব খুশি হয়ে যায়। আসলে ওদের টাওয়ারটা এক জায়গায় গিয়ে আটকে গিয়েছিল, ওরা এক্সট্রা পাওয়ার পাবে কোথা থেকে? জেড এসে তা জানিয়ে দিলে জিম আবার এই টাওয়ার নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে। এরপর আমরা আবার বয়েড আর সারাকে দেখি, যেখানে সারা বলতে থাকে, আমরা কোথায় এসে পড়েছি তুমি জানো? আমাকে যে আওয়াজটা আসছিল বারবার বলছিল, রাতে যে মনস্টারকে তোমরা ভয় পাও তার থেকে ভয়ঙ্কর জিনিসও এখানে আছে, তাই তোমরা এখান থেকে চলে যাও। আসলে ওদের টেন্টটাকে যেন কেউ তুলে অন্য জায়গায় এনে ফেলেছে। যে ঝড়ঝাপটাগুলো আমরা আগের এপিসোডে দেখলাম, ওটা ওখানের কেউ এসে বয়েডদের টেন্ট সমেত ওদেরকে অন্য
কোথাও এনে ফেলেছে, যে জায়গাটা ওরা চেনে না, যে কারণে ট্রেনটাও পুরো ছিঁড়ে ঘুরে গিয়েছিল। বয়েডকে সারাই জায়গাটার ব্যাপারে জিজ্ঞাসা করতে বয়েড বলে আমাদের আগে এখান থেকে বেরোতে হবে। সকাল হয়ে যেতে বয়েড বেরিয়ে দেখে যেখানে ওরা পৌঁছেছে চারিদিকে মাকড়সার জালের মতো জাল হয়ে রয়েছে। সিন আবার ডাইনারে যায় যেখানে জিম আর জেড সমস্ত কলোনি হাউসের মেম্বারদেরকে নিয়ে মিটিং করে বলে আমরা কারেন্ট কোথা থেকে পাবো, পেয়ে গেছি তা, কিন্তু এই কারেন্টের তারের সঙ্গে টাওয়ারকে যোগ করতে গেলে প্রচুর তারের দরকার হবে, তাই তোমাদের যেখান থেকে পারো সেখান থেকে তার জোগাড় করো যাতে আমরা কলোনি হাউসের নিচের থেকে ওপর পর্যন্ত এনাফ তারের সাপ্লাই পেতে পারি। তাহলে আমরা আজকে রাতের মধ্যেই কন্ট্যাক্ট করার চেষ্টা করব বাইরের লোকেদের সাথে। যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর যে যা নিজের কাজে লেগে পড়ে। এই সময় ডোনাকে দেখি পুলিশ স্টেশনে যেখানে বয়েড পিন দিয়ে রেখেছিল কে কোথা থেকে এসেছে ওই ম্যাপটাকে দেখছিল। কেনি আসাতে কেনিকে বলে তোমার কি মনে হয় এই টাওয়ার এত লোকেশনের থেকে লোক এসেছে সবাইকে তা নিজের জায়গায় পৌঁছে দিতে পারবে? কেনি বলে চেষ্টা করে দেখতে ক্ষতি কি। যা শুনে বয়েডও কনভিন্সড হয়ে যায় আর বলে আমিও কাজে লেগে পড়ছি। কেনি পুলিশ স্টেশন থেকে তার নিয়ে ক্রিস্টির কাছে যায় যেখানে ক্রিস্টিও অ্যাম্বুলেন্স থেকে তার বের করে দিচ্ছিল। এখানে কেনি আর ক্রিস্টি নিজেদের মধ্যে এখানে আসার আগেকার গল্প করতে থাকে। তখন ক্রিস্টি কেনিকে জানায় আমি তোমাকে খুবই পছন্দ করি, তা সত্ত্বেও তোমাকে জানতে হবে আমার একজন কেউ আছে, আমি এনগেজ। যা শুনে কেনি একটু অপ্রস্তুত হয়ে যায় আর ওখান থেকে তারগুলো নিয়ে জিমদের কাছে যেতে থাকে ক্রিস্টিকে একা ফেলে। ক্রিস্টি তাতে একটু দুঃখ পায়। অন্যদিকে এলিস ফাতিমার কাছে গিয়ে বলে আমার তোমার সাথে খুব দরকারি কথা আছে আর ওকে কলোনি হাউস থেকে বাইরে বের করে আনে। রাস্তায় একটা জায়গা দেখিয়ে এলিস বলে তোমাকে প্রথম আমি ওই জায়গায় দেখেছিলাম, আমার তো মনেও পড়ে না এখানে আসার আগে আমি কেমন ছিলাম। এখানে তুমি আমার একমাত্র ভালোবাসা, আমি জানি এখান থেকে বেরিয়ে গেলেও তুমিই আমার ভালোবাসা থাকবে। আমি চাই যেখানেই থাকি না কেন আমরা একসাথে থাকি আর আমরা একে অপরকে বিয়ে করে নিই। এইভাবেই এলিস ওকে প্রপোজ করে আর একটা তারের আংটি পরিয়ে দেয় যেহেতু ওখানে কোনো জুয়েলারি শপ ছিল না। এবার আমরা আবার বয়েড আর সারাকে দেখি যেখানে বয়েড সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর সারা বারবার বলছিল আমি যে আওয়াজটা পেয়েছি সেটা একটু অন্যরকম আওয়াজ ছিল, এখানে একজন মহিলা আমাকে বারবার বারণ করছে কিন্তু সামনে এগিয়ে যেতে। কিন্তু বয়েড বলে আমি যেখান থেকে ফ্লাড লাইট দেখেছিলাম সেই দিকেই এগিয়ে যাব, আমাদের পেছনে ব্যাক করার কোনো উপায় নেই। আরো এগোতে থাকে। ওই মাকড়সার জাল লাগানো জঙ্গল দিয়ে ওরা এগোতে এগোতে বয়েড কারো একটা আওয়াজ শুনতে পায় যা সারা শুনতে পাচ্ছিল না। কিছুটা এগিয়ে গিয়ে দেখে ওর বউ অ্যাবি জালে পুরো জড়ানো হয়ে আছে আর ওকে ডাকছে। ও কাছে গেলেই অ্যাবি রাক্ষসে পরিণত হয় আর ওর হাতটাকে ধরে নেয়। বয়েড কোনো রকমে ওর হাত ছাড়িয়ে পেছনে পিছিয়ে আসে আর সারা জিজ্ঞাসা করে তোমাকে কে ডাকছিল? তোমার বউ ডাকছিল না? আমি বুঝতে পেরেছি তুমি কোনো একটা আওয়াজ শুনে ওদিকে এগিয়ে গিয়েছিলে। বয়েড বলে ও কিছু না, আমাদেরকে আরো এগোতে হবে। ওর গায়ে কিছু পোকামাকড় উঠে গিয়েছিল, কয়েকটা পোকা ওকে কামড়েও দেয়। সারা ওই পোকাগুলোকে ওর গা থেকে ছাড়িয়ে আলাদা জায়গায় ফেলে দেয়। অন্যদিকে আমরা কলোনি হাউসে জিমকে দেখি, সে মোটামুটি টাওয়ার রেডি করে ফেলেছিল, বাকি সবাই ওই টাওয়ার গুলোকে ওপরে ওঠানোর জন্য ব্যস্ত ছিল। সে সময় ইথান বলে আমরা আমাদের কাজ করে যাচ্ছি, এখানে ভিক্টর থাকলে খুব মজা হতো, কিন্তু ভিক্টর নিজের কাজ করে যাচ্ছে, আমি জানি ও একটা কিছু খুঁজে যাচ্ছে। জিম বলে হ্যাঁ ঠিকই বলেছ, আমাদের কাজটা আমাদের ঠিক মতো করা উচিত। আর বলে এই টাওয়ারটা ওপরে বসানোর পর এই কলোনি হাউস এত উঁচু যে ওই সিগন্যাল আমরা বাইরে এই জঙ্গল পার করে নিশ্চয়ই পাঠাতে পারবো। এরপর আমরা আবার বয়েডকে দেখি যে ওই জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে এগোতে এরপর ডিমোটিভেট হয়ে পড়েছিল। সারাকে বারবার বলছিল আমরা হয়তো জঙ্গলের মধ্যে হারিয়ে পড়েছি, আমরা আর কখনো বাড়ি ফিরতে পারবো না, আমরা আর কখনো ওই জায়গাতেও ফিরতে পারবো না। সারা বলতে থাকে আমাদের আলোর দিকে এগিয়ে যেতে হবে, আপনি প্লিজ উঠুন, তাড়াতাড়ি এগিয়ে যান, কারণ অন্ধকার হয়েই এসেছে। বয়েড বলতে থাকে তুমি যে আওয়াজ শুনেছিলে সত্যিই শুনেছিলে। আসলে বয়েডের শরীরটা হঠাৎ করেই খুব খারাপ লাগতে শুরু করে ওই পোকা কামড়ানোর জন্য আর ও বসে পড়ে। সে সময় সারা ওকে সামলে নেয় আর তাড়াতাড়ি আগে এগিয়ে যাওয়ার কথা বলতে থাকে, কারণ সেই সময় ঘন মেঘ ঘনিয়ে এসেছিল যাতে দেখে মনে হচ্ছিল খুব জোর ঝড়ঝাপটা আসতে পারে। অন্যদিকে জিমকে দেখি সে সমস্ত টাওয়ার পত্রগুলোকে ওপরে ওঠাচ্ছিল। জেড বলে আমাকে এখন এখান থেকে বেরোতে হবে। দিয়ে জেড ওখান থেকে বেরিয়ে কেনির বাড়িতে আসে যেখানে কেনির মাকে দেখে ওর হাজবেন্ডের ফটোর সামনে দাঁড়িয়ে খুব দুঃখ মন নিয়ে বসেছিল, যা দেখে জেড বলে আপনি খুশি হচ্ছেন না আমরা বাড়ি ফেরত যাচ্ছি বলে? এই সময় জেড আরো বলতে থাকে আমার যখন 12 বছর বয়স ছিল আমার দিদা ছেড়ে চলে যায়, আমার মা বাবা অনেক আগেই চলে গিয়েছিল, দিদার কাছেই মানুষ হচ্ছিলাম, কিন্তু দিদা মারা যাওয়ার পর আমার দুনিয়া পুরো খালি হয়ে যায়, বাধ্য হয়ে আমাকে আমার আঙ্কেলের কাছে থাকতে আসতে হয়। আমি যতটা বড় হয়েছি নিজের ক্ষমতায় হয়েছে, আমাকে হেল্প করার জন্য কেউ কখনো ছিল না, তাই আমি নিজের সাকসেসে এত বড়াই করে থাকি। সাথে এও বলে আমি যখন এয়ারপোর্টে বসেছিলাম একজন আন্টি এসে আমাকে বলেছিল তুমি যেখানে যাবে তোমার দিদা তোমার সাথে সাথে যাবে, তাই এই নিয়ে
নিয়ে তুমি দুঃখ পেও না। এখনো আমি তাই মনে করি। কেনির মাকে বলে আপনিও নিজেকে দোষ দেবেন না, আপনিও যেখানে যাবেন আপনার হাজবেন্ড আপনার সাথেই থাকবে, যদিও সশরীরে না তবুও থাকবে। এই বলে দুজনে মিলে প্রেয়ার করতে শুরু করে। এপাশে কলোনি হাউসে জিমের রেডিও সেটআপ পুরো তৈরি হয়ে গিয়েছিল, এরপর খালি চেক করা বাকি ছিল। তাই সবাই আনন্দে খুশি হয়ে এক জায়গায় জড়ো হয়। বাড়ি ফেরার আনন্দে সবাই মেতে থাকে। এ সময় ক্রিস্টি আসে আর কেনিকে বলতে থাকে আমি নিজেও চাই বাড়ি ফেরত যেতে। মিশিগানে আমার যে গার্লফ্রেন্ড রয়েছে তার সাথে দেখা করে জানতে চায় সে কি আমাদের আগের দেখে রাখা স্বপ্ন সফল করতে চায়, না নিজের মতো নিজের পছন্দের লোকের সাথে ও বিয়ে করে এখন সুখে আছে তা দেখতে চায়। আমার আরেকটা মন এটাও চায় এখানে যে পাগলটা আমার জন্য বসে আছে তার সাথে আইসল্যান্ডে যেতে। সেখানে কেনি জিজ্ঞাসা করে তুমি কার সাথে যেতে চাও? ক্রিস্টি বলে আমি এখনো জানি না। আসলে ক্রিস্টি ওকে হাতেও রাখছিল আর ছেড়েও দিচ্ছিল না, মোটামুটি একটা ব্যালেন্স করে চলছিল এখানে। অন্যদিকে জিম রেডিওর সাথে কানেক্ট করার আগে সবাই যে যার জায়গায় চলে যায়। তাবিথাও আসে ওর কাছে দেখতে এই রেডিও আইডিয়া সফল হয় নাকি। জিম যখনই রেডিওর সাথে কানেক্ট করতে যায় তখন ও সিগন্যাল পায় আর সবাইকে জানিয়ে দেয় হ্যাঁ আমরা সিগন্যাল পাচ্ছি। যা দেখে তাবিথা বলে তুমি নিজের কাজ করো, আমি প্ল্যান বি নিয়ে চিন্তা ভাবনা করতে যাচ্ছি। ছাদে দাঁড়িয়ে একটা মেয়ে বলে জেটকে এই তাড়াতাড়ি ওদিকে দেখো, মনে হয় খুব ঝড় আসবে। যা দেখে জেট বলে এখনই আসার ছিল ঝড়? আমরাও দেখি ভীষণ কালো মেঘ যেন ওদের দিকে এগিয়ে আসছে। আসলে ওদের প্ল্যানটাকে সফল করতে দেবে না কেউ আর কি। জঙ্গলের একটা পাহাড়ে উঠতে উঠতে বয়েড বলতে থাকে আমার শরীর ভীষণ খারাপ লাগছে, আমি আর হয়তো এগোতে পারবো না। সে সময় ঝড়ও ওখানে পৌঁছে যায়। যা দেখে বয়েড বলে আমি এখানে রয়ে যাচ্ছি, তুমি এগিয়ে যাও, তুমি বেঁচে থাকো। সারা বলে আর একটুখানি পথ, আমাদের যেভাবেই হোক এই পাহাড়টাকে চড়তে হবে, তাহলেই হয়তো আমরা ওই লাইট হাউস পেয়ে যাব। কিছু দূর এগোনোর পরে ওরা লাইট হাউসটা দেখতে পায়। এরপরে আমরা আবার জিমকে দেখি যে রেডিও কানেক্ট করে বলতে থাকে মেয়েডে মেয়েডে আমরা SOS কল করছি, আমরা এক জায়গায় এসে ফেসে গেছি। সে সময় ওখানে ভীষণ জোরে ঝড় দিতে শুরু করার বৃষ্টিও পড়ছিল। ঝড় খুব জোরে এলে ডোনা এসে জানায় আমাদের যেভাবেই হোক রেডিওটাকে বাঁচাতে হবে, আমরা কালকেও চেষ্টা করতে পারি, যে ঝড় আসছে তাতে আমাদের টাওয়ার হয়তো উড়ে যেতে পারে। তাই জিমকে বলে আমাদের রেডিওটা তুলে রাখা উচিত। জিম বলে আমি লাস্ট টাইম ট্রাই করে দেখি। ইথানকে ঘরের মধ্যে পাঠিয়ে দিয়ে ডোনা আর জিম ট্রাই করতে থাকে রেডিওতে কথা বলার জন্য। সে সময় কেউ একটা হ্যালো বলে জানায়ও আর জিমকে বলে তুমি জিম ম্যাথিউস না? যা শুনে জিম খুব অবাক হয়ে যায়। ওর নামও জানে যার সাথে ও রেডিওতে কথা বলছে। সে জানায় তোমার বউ ঘরের মধ্যে গর্ত খুঁড়ে খুব বাজে একটা কাজ করেছে, তার ফল ওকে ভোগ করতে হবে। এই কথা শোনার পর পা থেকে মাটি সরে যায় জিমের। আর ও ডোনাকে বলে তুমি রেডিও গোটাও আর আমার বাচ্চাদেরকে দেখো, আমি বাড়ি থেকে আসছি। ও দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে তাবিথাকে দেখি ও গর্ত করতে করতে একটা জায়গায় মাটি ফেটে ও ভেতরে ঢুকে যায় একটা গুহার মধ্যে, আর ওর পুরো ঘরও মাঝখান থেকে গর্ত হয়ে যায়। তাবিথা দেখে ও একটা গর্তে এসে পড়েছে আর উঠতে পারছে না। ওই সময় ভিক্টর ওখানে এসে পৌঁছয় আর বলে আমাকেও বলেছিল তুমি আসবে, তাই আমি তোমার জন্য ওয়েট করছিলাম। আমাদের এখানে থাকা একদমই সেফ না, তাড়াতাড়ি এখান থেকে চলো। তাবিথা আশ্চর্য হয়ে যায় ভিক্টরকে দেখে আর বলতে থাকে আমরা কোথায় আছি? ভিক্টর জানায় এখানে মনস্টারদের শোয়ার জায়গা, আর এরা এখানে আঁকাআঁকিও করে, বেশি আওয়াজ করো না ওরা জেগে উঠবে। আর বলে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলো, মনস্টাররা এখানেই ঘুমোচ্ছে। এই বলে ওকে টানতে টানতে নিয়ে যায়। অন্যদিকে জিম ঘরের মধ্যে এসে পৌঁছলে দেখে ওর ঘরের মাঝখানটা গোল হয়ে গর্ত হয়ে গেছে। অন্যদিকে আমরা বয়েডকে দেখি যে খুব ভেঙে পড়েছিল। আসলে ওদের কাছেও ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। বয়েডের শরীর এমনিতেই খারাপ হয়েছিল। ও বলতে থাকে এইভাবে চলতে থাকলে আমি আর তুমি দুজনের মধ্যে কেউই বাঁচবো না। এক কাজ করো, আমাকে এখানে ছেড়ে তুমি এগিয়ে যাও। অ্যাটলিস্ট ওই টাউনের লোকেদের কাছে গিয়ে এই লাইট হাউসের ব্যাপারে তুমি জানাতে পারবে। আমার যা হবে হোক। সারা ওকে কিছুতেই একা ছেড়ে যেতে রাজি হয় না। ওই সময় সারা ওই সাদা জামা পরা ছেলেটাকে দেখে, যে মনে মনে সারাকে বলতে থাকে নেথান ঠিকই বলেছিল, তোমার ওপর রাগ করে আছে। আর একটা ফার অ্যাওয়ে ট্রি দেখিয়ে বলে তোমরা ওই জায়গায় গিয়ে শেল্টার নাও, বাইরেটা খুব একটা নিরাপদ না। যা দেখে সারা বয়েডকেও বলে আমাদেরকে ওই ফার অ্যাওয়ে ট্রি এর গর্তের মধ্যে লুকোতে হবে, তাহলেই আমরা সেফ থাকবো। যে কারণে বয়েডের হাতে তালিশমান পাথর দিয়ে ওকে ওই শেল্টারে পাঠিয়ে দেয় আর বলে আমি তোমার পেছনেই আছি। এইভাবে ফার অ্যাওয়ে ট্রিতে ঢুকলেই বয়েড একটা গর্তের মধ্যে গিয়ে আটকে যায়। সেখানে সারা ছিল না আর ভীষণ জোরে চিৎকার করতে থাকে। ওর কাছে যে লাইটার থাকে সেটা জ্বালিয়ে দেখে অনেক উঁচু পর্যন্ত একটা গর্ত আছে যার মধ্যে আটকে গেছে, যেখানে ও নিজের থেকে উঠতেও পারছে না। অন্যদিকে ডায়নারে একটা বাস এসে দাঁড়ায়, মানে নতুন কেউ এখানে এসে পৌঁছয়। এখানে এই সিরিজের সিজন 1 শেষ হয়। এরপরে আমি সিজন 2 অবশ্যই এক্সপ্লেন করব। তোমরা প্লিজ আমাকে জানিও কিভাবে এক্সপ্লেন করলে তোমাদের সুবিধা হবে। একসাথে করব নাকি আলাদা আলাদা যেভাবে আমি সিজন 1 এক্সপ্লেন করলাম ওভাবে। প্লিজ কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।